মূল্যায়ন সুপার প্রফিট মেথডে শিখেছিলাম আগে, আজকে আবার একটু এটা রিভিশন দিব। রিভিশনে প্রথমে কি সুপার প্রফিট মেথডে আমরা কয়টা স্টেপ, সাধারণত 5টা বা 6টা স্টেপ আমরা সুপার প্রফিট বের করি। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে সম্পদের ভিত্তিতে ক্যাপিটাল এমপ্লয় যদি বের করি, সম্পদের ভিত্তিতে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হলে হবে কি প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, মানে সকল সম্পত্তিরই বর্তমান মূল্য নিব, সেইখান থেকে কারেন্ট লাইবিলিটিটা বাদ দেব। এর মধ্যে আবার কি কি আসবে না, এই যে অ্যাসেটের মধ্যে এই বিষয়গুলো আসবে না, কি কি আইডল ইনভেস্টমেন্ট, তারপরে কি ফিকটিসিয়াস অ্যাসেট, গুডউইল, এই জিনিসগুলো আসবে না, কিন্তু গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে আসবে। এখন এই বিষয়গুলোর মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেট কোনগুলো? ফিকটিসিয়াস অ্যাসেট হচ্ছে ডিসকাউন্ট অন শেয়ার, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, প্রিলিমিনারি এক্সপেন্স, আন্ডাররাইটার কমিশন, তারপরে হচ্ছে ডেবিট ব্যালেন্স অফ ইনকাম স্টেটমেন্ট, এগুলো হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। আইডেল ইনভেস্টমেন্ট মানে যে বিনিয়োগটা কোনো কাজে লাগতেছে না, সাধারণত বিনিয়োগ থাকলেই সেটা আমরা নেব না, সাধারণত বিনিয়োগ থাকলেই নেব না, ধরে নেব এটা আইডল। এছাড়া গুডউইল নেব না, কিন্তু গুডউইল অ্যাট কস্ট থাকলে নেব। কোথায় নেব আর কোথায় নেব না? এই যে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, অল অ্যাসেট মানে কি সকল সম্পত্তি মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে এতটুকু গেল। এরপরে আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে যাব। 2 নম্বর ওয়ার্কিং কি আছে? 2 নম্বর ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কীভাবে করবো আমরা? যে ক্যাপিটাল এমপ্লয়েড থাকবে সেইখান থেকে বর্তমান বছরের প্রফিট এর অর্ধেক বাদ দেবো, বর্তমান বছরের প্রফিট এর অর্ধেক বাদ দেবো, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। এখন কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কিছু সমন্বয় থাকতে পারে, আমি লিখিত শিটটাও রাখছি, সেখানে অনেকগুলো সমন্বয় দেখাইছি, এইখানে 2টা সমন্বয় দেখেছি, ইনভেস্টমেন্টের সুদ বিয়োগ লোনের সুদ যোগ। যদি সুদের হার আমরা ধরি সাধারণত 10 থেকে 20% ধরবো, তবে বিনিয়োগের সুদটা বেশি ধরবো, লোনের সুদটা কম ধরবো। তাহলে বর্তমান বছরের প্রফিটের সাথে এই 2টা যোগ বিয়োগ করব, তারপর প্রফিটকে অর্ধেক করব। এরপর হবে কি ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ যাবে। তাহলে এতটুকু গেল আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর আমাদের কি আছে? অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটে আমরা কি করব? ওই যে প্রফিট যেটা আছে, যে কয় বছরের দেওয়া থাকবে, 5 বছর থাকলে 5 বছর যোগ 5 দিয়ে ভাগ, 3 বছর থাকলে 3 বছরেরটা যোগ 3 দিয়ে ভাগ, তার সাথে যে সমন্বয়গুলো একটু আগে আলোচনা করছি সেইগুলো যোগ বিয়োগ করব, বের হবে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। সংক্ষেপে আগিয়ে যাচ্ছি কারণ এগুলো তো আমাদের আগের পড়া। তারপরে 4 নম্বরে খুবই সহজ, কি অ্যাভারেজ ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ। নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কে দেওয়া থাকবে, দেওয়া না থাকলে আমরা বের করব সূত্রের সাহায্যে। তারপরে আমাদের কি আছে? 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হচ্ছে সুপার প্রফিট। ওয়ার্কিং 3তে যা করছি অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, সেইখান থেকে আমরা বাদ দেব নর্মাল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। আর গুডউইল কীভাবে করব? সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। নাম্বার অফ ইয়ার পারচেস দেওয়া থাকবে, না দেওয়া থাকলে 2 বা 3 দ্বারা গুণ দেব। তাহলে আমার হাতে লেখা শিটে এতটুকুই ছিল। এখন আমরা একটু লিখিত শিটটা একটু দেখব। লিখিত শিটটা কী কী আছে এক নজরে একটু দেখব, বেশি সময় নেওয়া যাবে না। আজকে আবার অঙ্ক আলোচনা করব কয়েকটা। আচ্ছা, লিখিত শিট নেওয়া লাগবে না, লিখিত শিট তোমরা নিজের দায়িত্বে পড়ে নিও, আমি সরাসরি অঙ্কে চলে যাই। আচ্ছা, প্রথমে 40 নম্বর অঙ্কটা একটু আলোচনা করে নিই।
40 নম্বর অঙ্কটা কি আছে, হ্যাঁ তারপরে আবার আগের অঙ্কে যাব। দেখো এইখানে 40 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি, কি বলা আছে। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড দ্য সাগর কর্পোরেশন। গুডউইল দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে। যে প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে কিন্তু ফিকটিসিয়াস অ্যাসেট, ভুয়া সম্পত্তি। ইনভেস্টমেন্ট দেওয়া আছে, সাধারণত ইনভেস্টমেন্ট আমরা নন ট্রেডিং বা আইডল ফান্ড হিসেবে ধরি। ক্যাশ দেওয়া আছে, আদার ফিক্সড অ্যাসেট দেওয়া আছে। এই তথ্যের আলোকে নিচে আরও কী দেওয়া আছে, মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট 3,60,000, হুইচ 60,000 রিপ্রেজেন্ট অ্যান আইডল ফান্ড। এই যে ইনভেস্টমেন্ট ছিল 3 লাখ, তার মধ্যে আচ্ছা এই অঙ্ক মনে হয় তোমাদের আলোচনা করছিলাম সম্ভবত, নাকি করছিলাম? এই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক মনে অনেকগুলো আলোচনা করছিলাম যতদূর মনে পড়ে আমার। আচ্ছা যাই শেষ করি একবার। 3,60,000 থেকে 60,000 বাদ দিলে থাকবে 3 লাখ। এই 3 লাখটা কি আমার ট্রেডিং ইনভেস্টমেন্ট, মানে 3,60,000 আমাদের মোট বিনিয়োগের বাজার মূল্য আছে, যার মধ্যে 60,000 বলছে কি আইডল ফান্ড। এখন এই 3,60,000 মূল্য কিন্তু ছিল কি 3 লাখ। এখানে আমরা একটা হিসাব দেখাবো, হিসাব আমরা শিখছিলাম, আবারও দেখব। এরপরে কি আছে, শর্ট টার্ম লাইবিলিটিস 2,40,000, লং টার্ম লাইবিলিটিস 1,20,000, ডিবেঞ্চার আছে 2 লাখ। তারপরে কি আছে, রিজার্ভ আছে, রিজার্ভ আছে কত টাকা 50,000। নেট প্রফিট দেওয়া আছে কয় বছরের, 3 বছরের, অনেক বেশি তথ্য নাই। এরপর কি বলা আছে, নর্মাল প্রফিট এক্সপেকটেশন 15%, মানে নর্মাল রেট অফ রিটার্ন 15%। কি বলা আছে, ক্যালকুলেট দ্য গুডউইল অফ দ্য কোম্পানি। গুডউইল চাওয়া হয়েছে, কোন মেথডে চাওয়া হয়েছে সেটা বলে নাই, আমরা সুপার প্রফিট মেথডে কীভাবে করা যায় সেটা দেখব। সুপার প্রফিট মেথডের প্রথম স্টেপ কি, ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডের সূত্র যেন কী ছিল, অল অ্যাসেট প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এই অঙ্কে কারেন্ট লাইবিলিটি কত টাকা আছে আমরা সেইটা দেখব, আর অল অ্যাসেট কত টাকা আছে। অল অ্যাসেটের ভিতর আমরা জানি গুডউইল আসবে না, প্রিলিমিনারি এক্সপেন্স আসবে না, ইনভেস্টমেন্ট সাধারণত আসে না। ক্যাশ আছে 40,000, সেইটা থাকবে। আদার ফিক্সড অ্যাসেট কত 9 লাখ। এখন এই 3টা অ্যাসেটের ব্যাপারে আমার কোনো কথা নেই, কারণ এগুলো সাধারণত আসে না। কিন্তু ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট, সেটা আসবে, আর ফিক্সড অ্যাসেট একত্রে একটা যোগফল দেওয়া আছে। তাহলে সবগুলোর মধ্যে আসবে কোনটা কোনটা, শুধুমাত্র ক্যাশ আর কি ফিক্সড অ্যাসেট, এই 2টা আসবে। তাহলে আমরা দেখো এই যে 2টা কিন্তু নিছি, উপরের লাইন থেকে মাত্র 2টা জিনিস নিলাম, আদার ফিক্সড অ্যাসেট এবং ক্যাশ। এই 5টা থেকে কয়টা নিলাম, মাত্র 2টা, কারণ গুডউইল আসবে না, প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট আসবে না, ইনভেস্টমেন্ট সাধারণত আসে না, হয়তো পরে আসবে, আমরা সেটা তথ্য অনুযায়ী নিব। এরপরে দেখি মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত টাকা আছে 3,60,000, যেটার দাম ছিল কত 3 লাখ, কিন্তু তার বাজার মূল্য 3,60,000, মানে 60,000 টাকা দাম বেড়ে গেছে। আর 60,000 টাকা এর মধ্যে 3,60,000-এর মধ্যে 60,000 হচ্ছে কি আইডল ফান্ড। এটা আবার ভাইব না যে 3 লাখ থেকে 60,000 বাড়ছে এই জন্য 60,000 আইডল ফান্ড, তা কিন্তু না। এই 3 লাখের এই 3 লাখ টাকা, এই 3 লাখ টাকার মূল্য হচ্ছে 60,000। এই 3,60,000-এর মধ্যে 60,000 হচ্ছে আবার আইডল ফান্ড। এখন আমাদের কি করতে হবে, যদি ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকে তাহলে অল অ্যাসেটের মধ্যে আনতে হবে। এখন অল অ্যাসেট আমরা 9,40,000 নিয়েছি, তার মধ্যে এইখানে যে 3,60,000 আছে, 3,60,000, সেইখান থেকে 60,000 যদি বাদ দেই নন ট্রেডিং, তাহলে থাকবে কত 3 লাখ। সেই 3 লাখটা আমাদের নিতে হবে। এই 3 লাখটা কোথায় নিতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটে কি এই 3 লাখ নিতে হবে। এখন তোমরা আবার ভাববে না যে এই 3 লাখ ওইখানে নেওয়া হয়েছে,
এই 3 লাখের কিন্তু কোনো কথা নাই, এই লাইনটা থাকার কারণে আমাদের ওইখানে ওইটা গেছে। এরপরে আমরা আসবো আর কি আছে, শর্ট টার্ম লাইবিলিটি 2,40,000, লং টার্ম লাইবিলিটি 1,20,000। আমাদের কারেন্ট লাইবিলিটি লাগবে। দেখো কারেন্ট লাইবিলিটি শর্ট টার্ম লাইবিলিটি আছে 2,40,000, সেটা কিন্তু নেওয়া হয়েছে। লং টার্ম লাইবিলিটি এখানে যাবে না, ডিবেঞ্চারও লং টার্ম লাইবিলিটি যাবে না, রিজার্ভ হচ্ছে মালিকানা সত্ত্বা যাবে না। তাহলে সবগুলো আইটেম থেকে আমরা দেখলাম কি কি যায় কি কি যায় না। এখন বিষয়টা কি ক্লিয়ার? তোমরা একটা অঙ্ক থেকে ভালো মতো শিখলে সবগুলোর কাজে লাগবে। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট নিয়ে আমরা ফিক্সড অ্যাসেট ক্যাশ নিলাম। ইনভেস্টমেন্টটা নেওয়ার কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে ট্রেডিংয়ের অংশ দেখানো হয়েছে সেই জন্য। আর কারেন্ট লাইবিলিটি হিসেবে কত টাকা নেওয়া হয়েছে? 2,40,000। এই যে 2,40,000 শর্ট টার্ম লাইবিলিটি। লং টার্ম লাইবিলিটি যায় না, ডিবেঞ্চার যাবে না, রিজার্ভ হচ্ছে মালিকানা সত্ত্বা, এগুলো হচ্ছে প্রফিট। তাহলে অল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? দেখো 10 লাখ। 1 নম্বর ওয়ার্কিং শেষ। এরপরে 2 নম্বর ওয়ার্কিং কি আছে? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সূত্র ছিল কি? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করছি সেইখান থেকে চলতি বছরের মুনাফার অর্ধেক বাদ দেব। চলতি বছরের মুনাফার অর্ধেক বাদ। চলতি বছরের মুনাফার অর্ধেক কীভাবে বাদ দিব? দেখো চলতি বছরের মুনাফা আছে কত? এই অঙ্কটা সবার শেষের বছরের প্রফিট হচ্ছে 2012 সালে 70,000। এই যে 2012 সালে 70,000। 11 সাল বা 10 সালেরটা কিন্তু চলতি বছর না, শেষের বছরটা হচ্ছে চলতি বছর। তাহলে প্রথমে চলতি বছরের প্রফিটটা নিব 70,000। এরপর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে আমরা নিব। অ্যাডজাস্টমেন্ট কী কী হতে পারে? ব্যাড ডেপ্ট হতে পারে, ডিপ্রিসিয়েশন হতে পারে, তারপরে ইনভেস্টমেন্টের সুদ, লোনের সুদ। এখন এই অঙ্কে ডিপ্রিসিয়েশন নেওয়ার কোনো সুযোগ নাই, ব্যাড ডেপ্ট নেওয়ারও কোনো সুযোগ নাই, কিন্তু ইনভেস্টমেন্ট আছে, তারপরে লোন আছে। তাহলে এইগুলো কিন্তু আমরা নিব। লোন কত কত? দেখো লং টার্ম লোন আছে 1,20,000 আর ডিবেঞ্চার আছে 2 লাখ। তাহলে লং টার্ম আর ডিবেঞ্চার মিলে কত? 3,20,000। এই 3,20,000-এর উপর আমাদের ইন্টারেস্ট ধরতে হবে। আর এইখানে ইনভেস্টমেন্ট আছে কত? নন ট্রেডিংয়ের অংশ। কোনটার অংশ? নন ট্রেডিংয়ের অংশটা। নন ট্রেডিং আছে কত টাকা? 60,000 হচ্ছে মার্কেট ভ্যালুতে আছে নন ট্রেডিং, তার উপর আমাদের ধরতে হবে। 60,000 যদি মার্কেট ভ্যালুতে থাকে সেইটা আমরা কস্ট প্রাইজে রূপান্তর করে নেব। তাহলে আমাদের বের হবে কি? নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদ। নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদ তাহলে আমরা কীভাবে বের করব? মনে আছে তোমাদের? লিখে দিই না? দেখো এইখানে ইনভেস্টমেন্টের কথা আছে মোট 3টা। সাধারণত এই 3টা কথা থাকতে পারে সর্বোচ্চ। এটা হচ্ছে কস্ট প্রাইস, এইটা হচ্ছে কি? মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু। এর মধ্যে হচ্ছে আইডেল হচ্ছে 60,000, আইডেল হচ্ছে 60,000। এখন এইখান থেকে আমরা কিভাবে বিনিয়োগের সুদ ধরব? বিনিয়োগের সুদ ধরব শুধুমাত্র এই 60,000 নন ট্রেডিংয়ের উপরে, কিন্তু 60,000 মার্কেট প্রাইজে হলে হবে না, এটাকে আমরা কস্ট প্রাইজে রূপান্তর করে নেব। 60,000-কে আমরা কস্ট প্রাইজে রূপান্তর করে নেব। কিভাবে রূপান্তর করব? এই 60,000 টাকা এগুলো একটু মুছে ফেলি। এই 60,000 টাকা আমাদের মোট টাকার কত পার্সেন্ট সেটা বের করতে হবে। 60,000 ভাগ 3,60,000, 60,000 ভাগ 3,60,000 আমরা মোট পরিমাণটা বের করব, অনুপাতটা বের করব। তাহলে অনুপাত কীভাবে হলো? 60,000 ডিভাইডেড বাই 3,60,000। এর সাথে আমরা কত গুণ দেব? কস্ট প্রাইস দ্বারা গুণ দেব। কস্ট প্রাইজের ব্যাপারটা পরে আসতেছি। তোমাদের আমি যদি একটা উদাহরণ দেই এই বিষয়টাই। ধরো তোমরা
সবাই মিলে যদি টাকার উদাহরণ দেয় তাহলে আরও ভালো বুঝবা, কারণ টাকা পাইতে খুব ভালো লাগে। তাহলে টাকার উদাহরণ দিয়ে যদি দেই, ধরো তোমরা এইখানে কয়জন আছো, ধরো 5জন আছো, 10,000 টাকা পাবা। 10,000 টাকা যদি পাও 5 জনে, প্রত্যেকে কত করে পাবা? 2,000 করে। এখন কথার কথা, তোমরা জানো না কে কত টাকা পাবা, কিন্তু কেউ একজন জেনে গেছে যে সে 2,000 টাকা পাবে। 2,000 টাকা 10,000-এর মধ্যে কত পার্সেন্ট? 2,000 ভাগ 10,000, 2,000 ভাগ 10,000 কত পার্সেন্ট হবে? 20% হবে নাকি? 2,000-কে 10,000 দ্বারা ভাগ করলে 0.20% হবে। কিংবা যদি এটাকে আমরা 100 দ্বারা গুণ করি, তাহলেই তো পার্সেন্টেজ চলে আসে। গুণ 100, এটা ক্যালকুলেশন করো, দেখো 20% বের হবে। 20%, তার মানে কি? তোমার টাকা ডিভাইডেড বাই মোট টাকা ইন্টু 100, তুমি কত পার্সেন্ট পাইছো? তোমার টাকা ডিভাইডেড বাই মোট টাকা ইন্টু 100, তুমি কত পার্সেন্ট পাইছো সেটা বের করার সূত্র। এইখানে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে একই কাজটা করব। প্রথমে রেশিও বের করব। যদি ভেঙে ভেঙে দেখাই, আমি ভেঙে ভেঙে দেখালে কীভাবে হবে? 60,000 ডিভাইডেড বাই 3,60,000 ইন্টু 100, যদি আমরা রেশিও অনুযায়ী করি, তাহলে 60,000 ডিভাইডেড বাই 3,60,000 ইন্টু 100 কত হয় দেখো তো, কেউ একজন ক্যালকুলেশনে আছে? ক্যালকুলেটর আছে কারো? আমি করি, আমার হয় 16.67%। এই নন ট্রেডিংয়ের রেশিওটা কত? 16.67%। এই 60,000-এর রেশিও কত? 16.67%। এইটা আমরা কস্ট প্রাইজের উপর ধরবো। কস্ট প্রাইজ আছে কত? 3 লাখ। 3 লাখের 16.67%। 3 লাখের 16.67% দিয়ে দেখো কত হয়। আমি একটু দেখি, ক্যালকুলেটর আমার সামনে আছে একটা। গুণ 16.67%, 50,010 হয়। এটা ক্যালকুলেশন করলে 50,010 হয়। এটা ক্যালকুলেশন করলে হবে 50,010। কিন্তু তুমি যদি ক্যালকুলেটারে পুরো ফিগারটা রাখো তখন 50,000 হবে। ক্যালকুলেটারে পুরো ফিগার রাখলে তাহলে 50,000 হবে। তাহলে পুরো ফিগারটা নিলে তখন দেখবে রাউন্ডে হয়ে গেছে 50,000। সেই 50,000-এর উপর তোমার সুদ ধরতে হবে। এখন তুমি 10 থেকে 20% যে কোনো পরিমাণ ধরতে পারো। এই দেখো, 50,000-এর উপর 10% 5,000 টাকা। আর ঋণের উপরে কত? ঋণের উপরে হচ্ছে 10% ধরছে, তোমরা একটু কম ধরতে পারো, যেহেতু বইতে ধরছে যেটা সেইটা দিয়ে করে বুঝিয়ে দেখাচ্ছি। 3,20,000 উপরে 32,000। 3,20,000 আসছে কীভাবে? 1,20,000 আর 2 লাখ, 3,20,000। এই জিনিসটা নিয়ে আমাদের একটু বেশি সময় চলে গেল। এখন আমরা কি করব? এই 70,000 কারেন্ট ইয়ার প্রফিট থেকে এটা বাদ দিব, যেটা থাকবে সেখান থেকে ট্যাক্স বাদ দেব, তারপর অর্ধেক নিব। অর্ধেক কত? 29,100। এই লাইনগুলো একটু ধাপে ধাপে খেয়াল করে দেখো। প্রথমে আমাদের কি কাজ? কাজ হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড, সেইখান থেকে কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক বাদ দেবো। এখন কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে কত? 70,000। 70,000 অর্ধেক বাদ দেওয়ার আগে যদি কোনো যোগ বিয়োগ থাকে সেটা করব। এখানে যোগ বিয়োগ আছে কি? বিনিয়োগের সুদ, ঋণের সুদ, এই দুইটা কী করছি? যোগ বিয়োগ করছি। কত হয়? 97,000। যোগ বিয়োগ করলে 70,000-এর সাথে 27,000, 97,000। 97,000 থেকে আবার এই যে 38,800 টাকা 40% ট্যাক্স বাদ দেওয়া হয়েছে। 40% ট্যাক্স বাদ দিলে যা থাকবে, কত থাকে? 58,200। তাকে আবার 2 দ্বারা ভাগ করলে থাকে কত? 29,100। এই হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। তাহলে মনে থাকবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কীভাবে? ক্যাপিটাল এমপ্লয়েড এই যে এইটা আছে, সেইখান থেকে হাফ অফ কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট, তার সাথে সমন্বয়, সমন্বয়ের পর ট্যাক্স, ট্যাক্সের পরে অর্ধেক। আবার বলি, কারেন্ট ইয়ার প্রফিট, তারপর সমন্বয়, সমন্বয়ের পরে ট্যাক্স, তারপর অর্ধেক। এই গেল আমাদের। হ্যাঁ বলো। আমরা তো
ইনভেস্টমেন্ট যদি 10% আমরা তো তাহলে লোন না 8%, মানে একটু কমাই নিতে হ্যাঁ হয়। সেইটা, হ্যাঁ বললাম তো সেইটা তোমরা নিতে পারো। আমি এই বইতে যেটা আছে সেইটা দেখি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সেটা তো আমি সবসময় বলছি এটা সবগুলো যা হবে। ধরবা সেইটাই অ্যাজাম্পশন। তুমি যদি সমানও ধরো কিংবা লোনেরটা বেশিও ধরো তাতে অঙ্ক ভুল হবে না, তোমাকে লিখে দিতে হবে অ্যাজাম্পশন। এই যে 10%, এই যে 10%, এগুলো তোমাকে লাস্টে নোট আকারে লিখে দিতে হবে অ্যাজাম্পশন। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টেকেন অ্যাজ 10%, ইন্টারেস্ট অন লোন টেকেন অ্যাজ 10%, কিন্তু লোনের সুদটা কম ধরা ভালো, বিনিয়োগের সুদটা বেশি ধরা ভালো। মানে ভালো আর ধরা যাবে না, দুইটার মধ্যে তফাৎ আছে। তো সেই জন্য একটু কিন্তু আমি বলছি মাঝখানে যে কম ধরা ভালো, ওরা যেইটা ধরছে সেইটা ধরে আমি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তোমার কোশ্চেনটা করছো ভালো হয়েছে। একবারে কোশ্চেন না করলে বোবার মতো লাগে, মনে হয় যে না আমি স্যার আর একটা প্রশ্ন আছে, যে ট্যাক্সটা কি সবসময় নেওয়াই লাগবে? কোনটা? কিছু বললে দেন না যে ট্যাক্স রেট। আচ্ছা, ট্যাক্স রেট যদি না বলে আমরা ধরতেও পারি, না ধরতে পারি। এইখানে আমাদের কোথাও ট্যাক্সের কথা বলা নাই। সাধারণত বলা না থাকলে আমরা বিফোর ট্যাক্স ধরে নিতে পারি। এখন তুমি যদি আফটার ট্যাক্স ধরো, বিফোর ট্যাক্স ধরো, যাই ধরো না কেন, ওই যে অ্যাজাম্পশন থাকবে, এই অঙ্কে অ্যাজাম্পশন দেয়া লাগবেই লাগবে। একবারের অঙ্কের শেষের দিকে অ্যাজাম্পশন লিখে দিবা যে তুমি ট্যাক্স বিফোর ধরছো নাকি ট্যাক্স আফটার ধরছো, নেট প্রফিটটা কি বিফোর ট্যাক্স, নেট প্রফিটটা কি আফটার ট্যাক্স, যাই ধরো না কেন লিখে দিবা। ঠিক আছে, এইটার ক্ষেত্রে মানে এই অঙ্কের ক্ষেত্রে এই যে বিনিয়োগের সুদ, ঋণের সুদ, ট্যাক্স, এগুলো সব তোমার নিজের উপরে, তুমি কিভাবে ধরবা। কিন্তু যাই করো না কেন টিকা দিতে হবে, যদিও রেজাল্ট মিলবে না অনেকের সাথে। এরপরে যদি খাতা দেখার ব্যাপারে কোনো গড়িমসি থাকে তখনও তোমাদের একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো সেই জন্য তোমরা যেই বই কিনবা, যে নিয়মেই ফলো করো না কোনো একটা নিয়ম ফলো করবা। পরীক্ষার হলে যেন দোটানায় না পড়ো, দুইটাই করা যাবে, যেভাবে করো সব করা যাবে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে গেল আমাদের 2 নম্বর ওয়ার্কিং। 1 এবং 2 করতে পারলে এরপর কিন্তু তোমাদের অঙ্কের ঝামেলা থাকে না। এই 1 নম্বর আর 2 নম্বরে যা বড়। ঠিক আছে, 3 নম্বরে কী হবে? 3 নম্বরে কিন্তু এই 2 নম্বরের মতোই কাজ, শুধু অ্যাভারেজ প্রফিটের সাথে। এইখানে যেমন কারেন্ট ইয়ার প্রফিটের সাথে, আর এইখানে হবে কি অ্যাভারেজ প্রফিটের সাথে। অ্যাভারেজ প্রফিট কোথায় পাবো? এই যে 3 বছরের প্রফিট দেওয়া আছে, 3টা যোগ 3 দিয়ে ভাগ, কত হবে? 66,667। আমরা পরের পেজে যাই। পরের পেজে কি আছে? দেখো, এই যে এভারেজ প্রফিটের সাথে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট, ওই যে 2 নম্বর ওয়ার্কিংয়ে যা বের করছো ক্যালকুলেশন করে, লোনের সুদ আর ইনভেস্টমেন্টের সুদ যোগ বিয়োগ করে যে 27,000 ছিল, এটা 2 নম্বর ওয়ার্কিং থেকে আসছে। তারপরে 27,000 কথা আবার একটু দেখাই দেই। এই দেখো 27,000 কোথা থেকে আসছে? ইনভেস্টমেন্টের সুদ 5,000, লোনের সুদ 32,000, যোগ বিয়োগ করলে 27,000। সেইটাই সরাসরি ওইখানে দেখাই দিয়েছে, কারণ এইখানে যেহেতু করা হয়েছে ওই জন্য আর ওইখানে করেনি। তাহলে 27,000 যোগ করলে, 27,000 যোগ করলে কত হয়? 93,667। সেইখান থেকে ট্যাক্স বাদ থাকবে তো 56,200 টাকা। এরপর তো নর্মাল প্রফিট একবারে সহজ, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। 2 নম্বর ওয়ার্কিং যা হয়েছে তার উপরে 15%। এরপরে 5 নম্বরে কি আছে? নর্মাল প্রফিট তো এই অঙ্কে ডাইরেক্ট বের করে নাই, একটু ওই যে ভিতরে দেখেছি নর্মাল প্রফিট কীভাবে বের করতে হয়। এটা সুপার প্রফিট, ও না সুপার প্রফিট, ঠিক আছে। নর্মাল প্রফিট তো আমরা আসি, কত হয়েছে? অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট তো আমরা বের করছি এইখানে, আর অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আমাদের কত? এইখানে 56,200 টাকা। তাহলে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট 3 নম্বর ওয়ার্কিং থেকে 4 নম্বর ওয়ার্কিংয়ে যে রেজাল্ট আছে সেটা বিয়োগ। 3 নম্বর ওয়ার্কিং আছে কত? 56,200। 4 নম্বর ওয়ার্কিংয়ের সাথে 1,45,635 বিয়োগ করলে স্বাভাবিকভাবে কি নেগেটিভ আসবে, মাইনাস আসবে। আর মাইনাসের আসলে কি দেয়ার ইজ নো সুপার প্রফিট, হেন্স দেয়ার ইজ নো গুডউইল। এই দেখো, এই যে আমরা বলছিলাম যে নোট
দিতে হবে অ্যাজাম্পশন, এই যে অ্যাজাম্পশন, ইট ইজ অ্যাসুম দ্যাট রেট অফ ইন্টারেস্ট লং টার্ম লোন ডিপেন্ডস আর 10%, ইনভেস্টমেন্টের সুদ 10%, আইডেল ফান্ড ইনভেস্টমেন্ট টেকেন এস নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, রিজার্ভ ইন্টারনাল ফান্ড, এরকম সব ধরে নিছে, এরকম আমাদের অ্যাজাম্পশনটা দেওয়া লাগবে। তাহলে এই অঙ্কটা গেল, এটা আমি আর কোশ্চেন করতেছি না, কারো সমস্যা থাকলে নিজে থেকে বলো। আমি পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক কত নম্বর দিতে পারি দেখি। এটা তো হচ্ছে শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক। শেয়ার ভ্যালুয়েশনে যাব। আচ্ছা, অঙ্ক আর বেশি দেখাই নেই, তাহলে শেয়ার ভ্যালুয়েশনের একটা অঙ্কে যাই। আচ্ছা, আর একটা মেথড সম্পর্কে আলোচনা করি, প্রথম দিকে যাই একটু। একত্রিশ নম্বর অঙ্কটা দেখবো, এটা নতুন একটা মেথডের অঙ্ক। কি মেথডের অঙ্ক? ক্যাপিটালাইজেশন মেথড। আমরা সুপার প্রফিট করলে কোনো মেথড আমাদের কাছে কঠিন লাগবে না, আর খুবই সামান্য তথ্য। এইখানে আমরা কিভাবে করব? দেখো, আমরা অঙ্ক তথ্যগুলো পড়ি। এখানে বাড়তি কোনো আলোচনা করব না, সরাসরি লায়াবিলিটি দেওয়া আছে, শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিং, এই তিনটা হচ্ছে কি মালিকানা সত্তা, আর ব্যাংক ওভারড্রাফট আর অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি। এদিকে আছে কি গুডউইল, বিল্ডিং প্ল্যান্ট, ইনভেন্টরি আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। এখন এইখানে প্রফিট কত বছরে দেওয়া আছে, প্রফিট আর্নড কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেস, এইখানে কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে। তথ্য কিন্তু এই অঙ্কটা বেশি নাই। প্রভিশন ফর ট্যাক্স 40%, মানে ট্যাক্স রেট 40%। তারপরে কি বলা আছে, রিটার্ন অন ক্যাপিটাল বিজনেস মে টেকেন 12%, নর্মাল রেট অফ রিটার্ন আছে কত 12%। এখন শেষে কি বলছে, অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে আমি নতুন করে আবার একটু লাইনে ঢুকে নিচ্ছি, কারণ টাইম আউট হয়ে যেতে পারে। কিছুক্ষণ আগে সিগন্যাল দিয়েছে, আমি নতুন করে ঢুকতেছি, একটু লাইনে থেকো। তাহলে আমরা পরের পেজে দেখি বাকি কি নিয়েছে। ক্লোজিং স্টক যেটা ছিল সেটা, আর লাইবিলিটি আছে দুইটা, সেটা। তাহলে আমাদের মোট অ্যাসেট থেকে 4টা জিনিস গেল, কিন্তু গুডউইল গেল না। ওই একই সূত্রে আমরা যেমন ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে গুডউইল নিতাম না, এইটার ক্ষেত্রেও গুডউইল নিব না, একই রকম। এরপরে আমাদের কি লাগবে? আমি বলছিলাম কি এটার সূত্র হচ্ছে গুডউইলের সূত্র, এই যে ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেট, ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেট। নেট অ্যাসেট কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, কত হয়েছে 7,15,000। এখন লাগবে কি ক্যাপিটালাইজড ভ্যালু। ক্যাপিটালাইজড ভ্যালুর এই একটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। সূত্রটা কি? অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। কীভাবে করব? ক্যাপিটালাইজড ভ্যালুর সূত্র অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট কিন্তু সেই আগের অঙ্কের রিকোয়ারমেন্টের মতো, 2 নম্বর রিকোয়ারমেন্টের মতো আগের অঙ্কের। কীভাবে করছি? অ্যাভারেজ প্রফিট, এর সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্ট, এই অঙ্কে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, মাইনাস ট্যাক্স। অ্যাভারেজ প্রফিট মাইনাস ট্যাক্স। যদি অ্যাডজাস্টমেন্ট থাকতো তাহলে অ্যাডজাস্টমেন্টগুলো করতাম, অ্যাডজাস্টমেন্ট নাই যেহেতু, সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ প্রফিটের সাথে সরাসরি ট্যাক্স দেখাইলেই হবে। তাহলে দেখো, অ্যাভারেজ প্রফিট 1, 2, 3, 5 বছরের প্রফিট 5 দিয়ে ভাগ, তার সাথে শুধু ট্যাক্স বাদ, তাহলে আমাদের বের হবে কি অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট।
তাহলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কে দেওয়া আছে 12%, ভাগ করবো গুণ 100, যেটা বেরোবে সেটার নাম কি ক্যাপিটালাইজড ভ্যালু। কত? 14,55,000। আর আমরা নেট অ্যাসেট বের করছিলাম 7,15,000। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেট আমাদের বের হবে কি ভ্যালু অফ গুডউইল। এটা কোন মেথডে? এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে। তাহলে ক্যাপিটালাইজেশন মেথডের সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হচ্ছে প্রথমে আমাদের সূত্রটা কি ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেট। সেইটার জন্য আমাদের কি লাগে? নেট অ্যাসেট করতে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের মতো প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি, ওই যে 1 নম্বর ওয়ার্কিংয়ের মতো। আর ক্যাপিটালাইজড ভ্যালু কীভাবে করতে হবে? এই যে সূত্রটা অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট 2 নম্বর ওয়ার্কিংয়ের মতো, আর এনআরআর দেওয়ার থাকবে ইন্টু 100। তাহলে তোমাদের এইখানে সুপার প্রফিট থেকে কোন ওয়ার্কিং দুইটা লাগতেছে? 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর লাগতেছে নেট অ্যাসেট বের করার জন্য, আর 2 নম্বর ওয়ার্কিং লাগতেছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বের করার জন্য। তাহলে সূত্র দুইটা খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের এই অঙ্কটা সহজ হয়ে যাবে। এইখানে কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু অঙ্কটা আমাদের নতুন নিয়ম, গুডউইল বের করছি আমরা ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেট, এই আমাদের সূত্র। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই এনআরআর ইন্টু 100। আর নেট অ্যাসেট কি? ওই যে 1 নম্বর ওয়ার্কিংয়ের মতো। 1 নম্বর ওয়ার্কিং কীভাবে? প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। স্টেপগুলো আলাদাভাবে দেখায়নি, শুধু এই দুইটা সূত্র খেয়াল রাখলি, দুইটা সূত্রে কী কী লাগতেছে সেটা বের করলে হয়ে যাবে। তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে যদি আসে পারবা তো নাকি? আমরা তাহলে আর একটা অঙ্ক দেখি, তারপরে সেটা তোমাদের বাড়ি কাজ দিয়ে আমি তাহলে আজকে করব, শেষ করব। কোন অঙ্কটা দেখানো যায় দেখি। এইটা তো আমরা দেখলাম ক্যাপিটালাইজেশন মেথড। আচ্ছা, আমরা একটা শেয়ার ভ্যালুয়েশন দেখি, সাথে নতুনত্ব এটা একটা থাকুক। শেয়ার ভ্যালুয়েশন দেখলে গোলাই যাবা নাকি এবার? থাক, শেয়ার ভ্যালুয়েশন আজকে না দেখি, আমরা লাস্ট আর একটা বড় অঙ্ক। হ্যাঁ, সেইটাই ভালো হবে, কারণ গোলাই যাবা। 43 নম্বর অঙ্কটা দেখি, গুডউইলের একটা নর্মাল অঙ্ক, তোমাদের জাস্ট এগুলো রিভিশনের জন্য। দেখো 43 নম্বর অঙ্কটা আমরা দেখব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে, ভেহিকেলস আছে, গুডউইল আমরা নেই না, কারেন্ট অ্যাসেট আমরা নিব। তাহলে দেখো এইখানে যতগুলো সম্পদ আছে, সম্পদ থেকে শুধুমাত্র কি একমাত্র গুডউইলটাই আমরা ওই যে ক্যাপিটাল এমপ্লয়েডে নেই না। আর লাইবিলিটি পাশে কী কী আছে? পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ, রিটার্ন আর্নিং, এই তিনটাই হচ্ছে মালিকানা সত্তা। শুধুমাত্র কারেন্ট লাইবিলিটি আমরা কিসে নেই? ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় নেই। যাই হোক, এগুলো তো আমরা আলোচনা করলাম কিসের জন্য? যে যদি সুপার প্রফিট মেথড হয় তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড করব। এখন নিচে আবার দেখতেছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 2 লাখ টাকা। তাহলে উপরে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে সেইটার কোনো কাজ থাকবে না, আমরা এইটাই ইউজ করব। প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে 1,50,000, তাহলে এইখানে যে প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে এটার কোনো কাজ হবে না। ভেহিকেলস আছে 60,000, তাহলে আমরা ভেহিকেলও নেব কত? 60,000। তাহলে এইখানে যা আছে তাই আমরা নিব। এরপরে কি আছে? প্রফিট দেওয়া আছে। প্রফিট দেওয়া আছে কত কত? 2012 সাল, 13 সাল, 14 সাল। 14 সাল মানে কারেন্ট ইয়ার প্রফিট 80,000। এরপরে কি বলা আছে? দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন 2 ইয়ার পারচেস। ওই যে নাম্বার অফ ইয়ার পারচেস কত? 2 ইয়ার পারচেস সুপার প্রফিট মেথডে। ইট ইজ কনসিডারিং দ্যাট 10% ইজ রিজনেবল রিটার্ন অন নেট ট্যাঞ্জেবল অ্যাসেট। ক্যালকুলেট গুডউইল অফ দ্য কোম্পানি। তাহলে আমাদের এই অঙ্কে কোনো বাড়তি ঝামেলা নাই, লোন টোন নাই, কিছু না,
সুদ নাই, ইনভেস্টমেন্টের সুদ নাই, কোনো ঝামেলা নাই। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, দেখি আমরা করছি কি না। দেখো মার্কেট প্রাইজে, দেখো প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট কয়টা? এই যে 4টা নিয়েছি, 2 লাখ, 1.5 লাখ, 60,000, 1,40,000। এগুলো কোথায় পেয়েছি? এগুলো কোথায় পেয়েছি? সরাসরি আমাদের মূল অঙ্কে ছিল, কিন্তু সেটা আমরা নিতে পারি নাই, কারণ নিচে আবার আলাদা ভ্যালু ছিল। আলাদা ভ্যালুগুলো আমরা একটু যদি দেখে আসি পুনরায়, দেখো এইখানে ছিল 1,70,000, কিন্তু আমরা নিছি কত? 2 লাখ। এইখানে ছিল কত? 1,60,000, কিন্তু নিলাম কত? 1.5 লাখ। এইখানে ছিল 70,000, নিলাম কত? 60,000। এই তিনটা আর কারেন্ট অ্যাসেটের ভ্যালু তো কোনো দেওয়া নাই, সেটা আমরা সরাসরি নিয়ে যাব। শুধুমাত্র নিব না কি? গুড উইল। তাহলে 2 লাখ, 1,50,000, 60,000 এগুলো আমরা মূল অঙ্কে স্থানান্তর করলাম। ঠিক আছে? তাহলে এইখানে তো কারো কোনো সমস্যা নাই। আর কারেন্ট লায়াবিলিটি হিসেবে একটা এন্ট্রি আছে 2 লাখ, কোনো লোন নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই। তাহলে আমাদের পরবর্তী ওয়ার্কিংগুলোতে বাড়তি কোনো ঝামেলাও নাই। পরবর্তী ওয়ার্কিং কি? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। সূত্র কি? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করছি, সেইখান থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট হয়েছে 40,000 হয়েছিল। কীভাবে হয়েছে? 80,000কে 2 দ্বারা ভাগ। আমরা একটু দেখে আসি কারেন্ট ইয়ার প্রফিটটা কীভাবে নিল। দেখো কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে এই যে 3টা বছরের প্রফিট, 60,000, 70,000, 80,000। তো আমরা হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট নেব। 80,000 অর্ধেক কত? 80,000 অর্ধেক হচ্ছে 40,000। এইখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, কোনো ঝামেলাও নাই। অ্যাডজাস্টমেন্ট নাই দেখে আমরা সরাসরি হাফ নিলাম। এইখানে ট্যাক্সও কিন্তু ধরে নেই, তোমরা চাইলে কিন্তু ট্যাক্স ধরতে পারো, আর না ধরলে নাই। এরপরে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। ওই যে এইখানে যা করছি প্রফিট দ্বারা, এইখানে সেই একই স্টাইলে, কিন্তু এখানে অ্যাভারেজ প্রফিট হবে। কোনো সমন্বয় নাই, ওই জন্য শুধু ভাগ। কোনো সমন্বয় নাই, ওই জন্য শুধু ভাগ। কখনো কখনো হয়, দেখো কঠিন অঙ্ক শিখতে গিয়ে সহজ অঙ্ক আমরা অনেক সময় পারি না। এইখানে কিন্তু কোনো ঝামেলাই নেই। অ্যাভারেজ প্রফিট, জাস্ট অ্যাভারেজ প্রফিট, কোনো ট্যাক্স রেট বাদ নাই, কোনো সমন্বয় নাই, কিছু না। তারপরে নর্মাল প্রফিট কি? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় যেটা বেরোয়ছিল 3,10,000, 3,10,000 বেরোয়ছে। হ্যাঁ, 3,10,000 বেরোয়ছে। তার উপরে নর্মাল রেট অফ রিটার্ন 10%। 10% ধরলে কত? 31,000। আর সুপার প্রফিট কীভাবে? অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট যেটা বের হয়েছে, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কত বেরোছে, সেইখান থেকে আমরা বাদ দেব নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বেরোছে 70,000, সেইখান থেকে বাদ দেব আমরা 31,000, থাকবে কত? 39,000। আমাদের গুডউইলের সূত্র কি? সুপার প্রফিট ইন্টু ইয়ার পারচেজ। 2 দেওয়া আছে, 2 দ্বারা গুণ করছি। ওরা যদিও অ্যাজিউম লেখছে, কিন্তু অ্যাজিউম তো আমাদের বলে নাই, এটা আমাদের বলেই দিয়েছে। তাহলে এই অঙ্কটা কিন্তু একবার সব থেকে সহজ অঙ্ক, কোনো সমন্বয় নাই, কিছু না। তাহলে আজকে যে 2-3টা অঙ্ক আলোচনা করছি, ক্যাপিটালাইজেশন মেথড সাথে এই অঙ্কটা আর একটা অঙ্ক,